সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকে আমাদের এই টক শো যারা দেখছেন। আজকে স্টুডিওতে একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপি ছিলেন সাবেক, এবং পাঁচলাইশ থানা বিএনপির কনভেনর ছিলেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। আশরাফ চৌধুরী, আজকে ওনার সাথে একটু কথা বলবো। আশরাফ ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, এই যে দীর্ঘদিন আপনি রাজনীতি করেছেন, অনেক সংগঠনের সাথে আপনি জড়িত আছেন এবং এই পাঁচলাইশ থানা বিএনপির কনভেনর ছিলেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আপনার হাত ধরেই এই 16 নম্বর ওয়ার্ড চট্টগ্রাম মহানগরীতে আপনি যেভাবে আপনি ছিলেন দক্ষ সংগঠক হিসেবে, কিভাবে আপনার রাজনীতিতে উঠে আসলেন এবং কিভাবে রাজনীতিতে আসলেন একটু মূলত বিষয় হইল, হুট করে রাজনীতিতে আমি আসিনি। রাজনীতিতে আসার অভিপ্রায় ছিল এটা বলবো না। আমি একদিন এই জিয়র রহমান সাহেব ওই চকবাজার খাবারগোলা স্কুলে একটা প্রোগ্রামেতে আসছি। প্রথমে আমি প্রেসিডেন্ট কি অথবা তার মর্যাদাটা কি এতটুকু বুঝতে পারিনি। উনি বাইরে হওয়ার সময় আমার লনের মধ্যে আমি দাঁড়াচ্ছিলাম পাবলিক সাথে। আমি পরিচয় দিলাম, আমার নাম অমুক, আমি অমুক করি। উনি আমাকে হাত ধরে বললো যে দেশের জন্য কাজ করো, শহীদ রাষ্ট্রপতি। আমার সুযোগ্য সময় হয়েছিল, ওনার হাত ধরে ওই দিন আমি এমিশন হয়ে গেছিলাম একজন রাষ্ট্রপতি। হ্যাঁ, আমার হাত ধরে বললো যে দেশের জন্য কাজ করো। আমি চিন্তা করলাম দেশের জন্য কাজ করার অনেক প্ল্যাটফর্ম আছে, আমি রাজনীতিকে বেছে নিলাম। তারপর ওই সময় নভেম্বরের 26 তারিখ মনে হয় 79-এর গোড়ার দিকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করেছি। প্রায় 118 জন আমার অনুসারী নিয়ে। আমি ওই সময় সোশ্যাল অর্গানাইজেশন ছিলাম, অন্য দলের সাথে সম্পৃক্ততাতে ছিলাম না। কিন্তু আমি সাথে সাথে আমি অনেক আশানুরূপ সাড়া পেয়েছি। আমার দেখা দেখি অনেক সংগঠক যারা সোশ্যাল ওয়ার্ক করতো, এরা আগে আসছে, আমার পিছন ছিল। তো আমি সে বছরে 80-র দিকে আমি ছাত্র দলের প্রতিষ্ঠিত সেক্রেটারি ছিলাম ওয়ার্ডে। থানার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর কল্যাণ সাহা খণ্ডকালীন আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। এই আস্তে আস্তে ধাপে ধাপে আমার রাজনীতিতে আসা। প্রথমে আপনি ওয়ার্ডে ছিলেন, তারপর থানায় ছিলেন, তারপর মহানগর ছিলেন। মোটামুটি আপনার বাড়ি এই রাজনীতিতে, মানে আপনার যে আমার জাগরণ। আচ্ছা, এই যে রাজনীতি করতে গিয়ে তো আপনি অনেক দিন, দীর্ঘদিন আপনি আব্দুল্লাহ আল মোমেন, মরহুম আব্দুল্লাহ আল মোমেন, যিনি নেতা বানানোর কারিগর, ওনার সাথে আপনার একসাথেই ছিলেন এবং কি আমরা তখনই দেখতাম যে আব্দুল্লাহ আল মোমেন আপনার খুব কাছের মানুষ ছিলেন। এই যে এই আব্দুল্লাহ আল মোমেনের সাথে দীর্ঘদিন যে আপনি কাটালেন, কিরকম জানতো আপনাকে নোমান ভাই? না, আব্দুল্লাহ নোমানের ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটি রাজনীতি সম্পর্ক বিদ্যমান ছিল। ওনাকে আমরা বোঝার চেষ্টা করতাম, আমাদেরকে বোঝার চেষ্টা করতো। ছাত্র রাজনীতি থেকে আমি পাই নাই ওনাকে। ওনার সাথে আমার গভীর থেকে গভীরতর সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয় এই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে 84-এর গোড়ার দিকে, এটা 84 গোড়ার দিকে। ওই সময় মাঝে মাঝে বলতো যে সামনে আসো না কেন, তোমরা বিজয় না কেন। আমরা তো একটা রাজনৈতিক যাত্রাকাল পড়েছিলাম। ওই সময় দলের করতে গিয়ে অনেকেও দলের বিভাজন সৃষ্টি হতে চেষ্টা করছিল। আমরা ছাত্ররা ওই সময় কিন্তু অ্যালার্ট ছিলাম, এটার জন্য কিন্তু দীর্ঘায়িত হতে পারে না। রাজনীতিতে কিছু কিছু সময় হ্যাপোক্রেটদের আবির্ভাব হয়। আওয়ামী লীগ একটি পুরনো সংগঠন, একটা দল।
আমি বুঝলাম না এই দলের কি অভাব ছিল মানে হিংসাত্মক মনোভাব নিয়ে কাজ করার, রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সরে এসে অগ্রান্তরিক উপায়ে থাকার। এটা একটা আমার মাথায় আসলো না। তারা যদি একটা নির্বাচন দিতে পারতো সুষ্ঠুভাবে, তাহলে এতগুলি অপবাদের সম্মুখীন হতো না। একমাত্র নির্বাচনটা দিতে না পারাতে আজকে বিরাট বাধা হলো 18 কোটি মানুষের। যারা আওয়ামী লীগ করতো তারা বলতে মুখে শুনেছি আমি যে আওয়ামী লীগ ভুল করতেছে, দিনে ভোট রাতে নিচ্ছে। এটা তো রাজনীতি হতে পারে না। রাজনীতি করতে হলে রাজনীতিভাবে আগাতে হবে। আমি আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার এই ঘরের মধ্যে আমাকে র্যাড দিয়ে, যৌথ বাহিনীর নাম দিয়ে আমার ঘরকে আমাকে ইনসাল্ট করার জন্য আমার ছেলে ইয়াতে অফিস থেকে আসছে, ওই সময়কাল বলছে যে নেতাকে না পারে তার ছেলেকে নিয়েছেন। এটা তো রাজনীতি হতে পারে না। তো হিপোক্রেটদের কয়েকটা মানে মানে যে তৃতীয় বিশ্বের মধ্যে যে প্রচলিত একটা ধারাকে, গণতান্ত্রিক ধারাকে বিচ্যুতি করার জন্য এটা একটা ষড়যন্ত্র। এটা কেন হলো এত? এটা 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 তাদের অপকর্মের ফসল। মানুষ যে সময় দেওয়াল ফিরে থেকে যায়, ওই সময় মানুষ আর পিছনে যাওয়ার তার সুযোগ থাকে না, তাকে সামনে আগাতে হবে। রাজনীতি একটা পলিটিক্স, সূক্ষ্ম একটা রাজনীতি বুঝতে গেলে। বৃহত্তর পরিসরে ভাষা যদি বর্ণনা করি, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থেকে তারা সরে আসছে। এই গণতান্ত্রিক প্ল্যাটফর্ম থেকে সরে আসার জন্য তাদের হাতে অ্যাক্সিডেন্ট। সেই নিজে শেষ করেনি দলটাকে, আর প্রতিষ্ঠাতাকে অপমান করছে, দেশকে পিছিয়ে নিয়েছে। তার যতগুলি সমর্থক ছিল, সমর্থকদেরকে আজকে সম্মুখীন করে ফেলছে। কারণ এখানের মধ্যে তো অনেক ভালো লোক ছিল, খারাপের মধ্যে। আজকে ব্যাংক দেওয়ালি হয়ে গেছে, ইকোনমিকে ধ্বংস করে দিয়েছে। দেশের যে অবস্থা, মানে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের মনোভাব, এই মনোভাব পরিপুষ্ট হয়েছে। জনগণ জানতে পারছে আসল আওয়ামী লীগের মূল টার্গেটটা কি ছিল, দেশকে ধ্বংস করা, গণতন্ত্রকে নিমেষে ধ্বংস করে দেওয়া। জনগণ কি চাই? এখন একটা সুযোগ এসেছে দেশে, এটা বিপ্লব সৃষ্টি হয়ে গেছে। বিপ্লবোত্তর একটা করণীয় জিনিসটা সবাই জানে। বিপ্লব যেন দ্বিতীয় বিপ্লব না হয়, প্রতি বিপ্লব না হয়, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের ঘরের ভিতরে বাইরে শত্রু আছে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে যদি কাটাছড়ি করে যদি আমরা আবার বিভাজন সৃষ্টি হই, ফ্যাসিস্ট আবার সুযোগ পাবে। এই ফ্যাসিস্ট সে নাম দিয়ে আসবে না, অন্য নাম দিয়ে আসতে পারে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের দীর্ঘদিন আকাঙ্ক্ষা ভোট দিয়ে একজন প্রতিনিধি নিয়োগ করবে, প্রতিনিধি তার জনগণের, তাদের ভাষা জনগণের সেবক হিসেবে থাকবে, শোষক হিসেবে না। এখন যে দলের সংস্কার চলছে আপনাদের, এইটার বিষয়ে একটু জানতে। সংস্কার বিভিন্ন ধরনের হতে পারে। আমি তো মনে করি তারিক জিয়া তো একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে গেছেন, একত্রিত দফা একটা রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে। এটার বিকল্প যদি কেউ দিতে পারে, বলেন গুড, বেটার কোন কর্মসূচি আমরা নেব, কিন্তু এখনো পর্যন্ত কেউ দিতে পারে নাই। তো এটা যদি দিতে পারে নাই, তাহলে এটাকে সবাই অ্যাকসেপ্ট করে নেই, কিন্তু সংস্কার হয়ে যায়। আর সংস্কার করলে সংস্কারের গোলাম ম্যানুফ্যাকচার থাকতে হবে, সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, এটা অ্যাকসেপ্টেবল থাকতে হবে, জনগণের কাছে গ্রহণযোগ্য থাকতে হবে। এটা সর্বভৌম সংসদ সংস্কারের জন্য যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করতে পারে, কিছু ব্যক্তি দিয়ে কিছু সংস্কার করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার ওটা করা যায় না। এটা হলো ডেমোক্রেসি। আশরাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা এই চ্যানেলের মধ্যে যারা দেখতে পারছেন, শুনতে পারছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি অগ্রিম, এবং দোয়া করি সবাই যেন শান্তিতে এবং বসবাস করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রামের কৃতি সন্তান, 8 নং সুলভবর ওয়ার্ড কৃতি সন্তান জনাব আশরাফ ভাইয়ের সাথে। আশরাফ ভাইয়ের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম যে সংস্কার, বিভিন্ন কিছু মিলিয়ে একটা নির্বাচন জনগণ চাচ্ছে। যা আমার ভোট আমি দেব, যাকে খুশি থাকে, জনগণ চাচ্ছে বলে আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি। আপনাদেরকে আজকে এই আমাদের এই টক শো আপনাদেরকে